কৃষক ভাইরা শুরু করছি চ্যানেল এসে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা। আজকে আমরা উপস্থিত হয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে ড্রাম রয়েছে, যেটাকে বলা হয় যে একুয়া কালচার, অর্থাৎ ড্রামের মধ্যে মাছ চাষ বা ট্যাঙ্কির মধ্যে মাছ চাষ। কিভাবে ড্রামের মধ্যে মাছ চাষ করা হয় বা ট্যাঙ্কির মধ্যে মাছ চাষ করা হয় তাই নিয়ে দেখবো আজকে বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। একুয়াকালচার নিয়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই মাছ চাষ করা হচ্ছে। একুয়াকালচার বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে কয়েক বছর যাবৎ গবেষণা চলছে। গবেষণায় সফলতাও এসেছে। এখানে রয়েছে পাবদা, তেলাপিয়া, শিং, মাগুর, দেশি পুঁটি এবং কুচিয়া এবং সামুদ্রিক মাছ কোরাল। কোরাল মাছ সামুদ্রিক হলেও এটি একুয়াকালচারে অনায়াসে চাষ করা যায়, তবে থাকতে হবে একুয়াকালচার নিয়ে পরিপূর্ণ শিক্ষা। তবে এখানে কচুয়া দেখে অবাক লাগতেই পারে। এই কুচিয়াগুলোর প্রতিটির ওজন 100 গ্রাম এবং মজার ব্যাপার হলো এই কুচিয়ার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দেশের বাইরে। অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিন আরও জানান, বাংলাদেশের প্রায় সব জেলাতেই এই একুয়াকালচার নিয়ে এবং সঠিকভাবে জেনে শুনে মাছ চাষ করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আমরা এই মুহূর্তে কথা বলছি শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা তার আগেও এই গবেষণাগারে এসেছি, আবারও আসলাম। এটির বয়স তো মনে হয় 1 বছর। এগুলি ছোট বড় ছিল, 1 বছর হয়ে গেছে। আমার এখানে আছে 1 বছর। 1 বছর যাবত। এটা কি এখন খাবারের উপযুক্ত হয়েছে? এগুলি মার্কেট সাইজে দেওয়ার মতো হয়েছে। চায়নারা ইচ্ছে ছোটও নেয়। আমরা এগুলি ছোটগুলি আছে, আরো বড় আছে। সাধারণত 100 গ্রাম হলে এটা মার্কেটে নেওয়া যায়। তবে ইদানিং ডিমান্ড বেশি থাকার কারণে ছোট মাছটাও তারা নিয়ে যাচ্ছে। তবে আমি যতটুকু জানি ছোট মাছটা নিয়ে চায়নাতে চাষ করে পরে বড় করে তারা বিক্রি করে। আমাদের দেশ থেকে চায়নাতে যাচ্ছে? চায়নাতে যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে, আমাদের ছোট বড় সবই যাচ্ছে। আচ্ছা, ছোট বড় সব যাচ্ছে। আমাদের দেশে কি এটার ডিমান্ড আছে? আমাদের দেশে সাধারণত আমরা খাই না। এটার বর্তমানে মার্কেট প্রাইস কিরকম আছে? মার্কেট প্রাইস এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসের সাথে ভিত্তি করে হয়। সাধারণত চাইনিজ নিউ ইয়ারের আগে এটার দামটা অনেক বেড়ে যায়। তবে আপনি আবদুল্লাপুরে কাকড়াকুচিয়ার একটা মার্কেট রয়েছে, ওখান থেকে শিপমেন্ট হয়, প্রতি সপ্তাহে শিপমেন্ট যায়। আপনি সেখানে যদি একটু ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন কী ভলিউমে প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে কুচিয়া রপ্তানি হচ্ছে। এটা কেউ যদি এই মুহূর্তে বাণিজ্য করে তার বিক্রির জন্য বসে থাকবে, বিক্রির সোর্স বিক্রি করা যাবে, কারণ এটার অনেক ডিমান্ড পায় না। এখন যে পরিমাণ ডিমান্ড রয়েছে সেই পরিমাণে সাপ্লাই পাওয়া যাচ্ছে না, কারণ নেচার থেকে সব ধরে ধরে দিয়ে দিচ্ছে। তো একটা সময় প্রকৃতি থেকে ধরে সব বিক্রি করে দিলে প্রকৃতিতে এটিকে আর পাওয়া যাবে না। এই কারণে আমরা চাচ্ছি এটাকে চাষ করার। এবং ভিয়েতনামে গিয়েছি, ভিয়েতনামে ঘরের পেছনে মানে অল্প ইনভেস্টমেন্টে, অল্প টাকায়, অল্প বিনিয়োগে এটাকে চাষ করে তারা। বাড়ির পেছনে চলে যাবে, বাইরে চলে যাবে, ও থাকবে না ওখানে, সবগুলি দিলে চলে যাবে। হ্যাঁ, ধরে রাখো, ও উপর হয়ে নামতে থাকবে, ওকে পাওয়া যাবে না ওইভাবে। আমি ভিয়েতনামে দেখলাম যে ঘরের পাশে, ধরুন বাড়ির পেছনে উচ্চতা হবে 1 থেকে 2 ফিট, পানি থাকে মাত্র 6 ইঞ্চি। সেখানে 6 ফিট বাই 9 ফিট একটা ট্যাঙ্কে তারা 6000 করে কুচিয়া পালন করে। কারো কারো হয়তো 5টা ট্যাঙ্ক, 6টা ট্যাঙ্ক রয়েছে এবং প্রতিদিন পানি পরিবর্তন করে পানিটাকে ফেলে দেয়। এটাকে পিলেট খাবার, যে দানাদার ভাসমান খাবার, সেই ভাসমান খাবার দিয়ে পালন করে। কাজে ওরা যদি পারে, আমার দেশে কি সেটা সম্ভব নয়? ছোট আঙ্গিকে ঘরের আশপাশে মহিলারা এটাকে চাষ করলো এবং এর যেহেতু বৈদেশিক বাণিজ্যের জন্য একটা সুযোগ রয়েছে, এক্সপোর্টের সুযোগ রয়েছে, কাজে আমরা সেটাকে বিক্রি করে দিতে পারি। আর এই মাছটা সহজে মারা যায় না, এটাকে লাইভ অবস্থায় মানে জীবন্ত অবস্থায় এক্সপোর্ট করতে হয় এবং যারা নেবে তারা জীবন্ত অবস্থায় নিয়ে যাবে। মৃত হলে আবার বিক্রি হবে? মৃত হলে বিক্রি হবে না, এটি মৃত হয় না, এটা মৃত বিক্রি হবে না। এটা জীবন্ত অবস্থাতেই যেখানে কনজিউমার যেখানে খাবে তার আগ পর্যন্ত এটাকে জীবিত থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রসেস আকারে প্রসেস করে এটাকে বিক্রি করে, সেটা রয়েছে, কিন্তু আমাদের দেশ থেকে জীবন্ত আকারে যাচ্ছে। লাইভ এক্সপোর্ট বলি আমরা, লাইভ এক্সপোর্ট।
এই মুহূর্তে আপনি বললেন যে একটা 100 গ্রাম করে মানে একটা 1 কেজিতে 10টা ওজন। 10টা ওজন হয় এরকম। আচ্ছা, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই, এটা তো 100% বিষমুক্ত, হ্যাঁ, এখানে যে যারা আছে এটা তো 100% বিষমুক্ত অবশ্যই। মানে গ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় অনেক সময় মাছ ধরতে গিয়ে যদি শৌখিন যারা আছে হ্যাঁ। হুট করে কুচিয়া ধরে ফেলে একটু ভয় পেয়ে যায়, হ্যাঁ। তো ভয়ের কিছু নেই। না না, ভয়ের কিছু না, এটা একটা মাছ। এটা হচ্ছে আমরা আবার, মাগুর, সরি আমরা, না না, আমরা বাইম যেটাকে বলি, বাইম ইল, এটা ইলেরই আরেকটা জাত, এটাকে আমরা কুচিয়া বলি, কিন্তু এটা ইল মাছ। আমরা তারা বাইম, শাল বাইম, গুচি বাইম, বাইম যেটা এটা ইলেরই আরেকটা জাত। এটা একটা মাছ, তবে এটা ভেরি মাছ হেলদি। এর মাঝে প্রচুর আয়রন রয়েছে। এটা বিদেশিরা সাধারণত টনিক হিসাবে, মানে স্বাস্থ্যকর হিসাবে, স্বাস্থ্য ভালোর জন্য, সুস্বাস্থ্যের জন্য এটি খেয়ে থাকে। মানে আমরা এটা হাত দিয়ে ধরলে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, এটা ধরতে পারে। কিন্তু ও খুব হার্ডি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই এটা আরেকটা, কুচিয়া মাছ এটাকে ধরেন, শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির গবেষণাগারে ধরেন। এই এটার প্রাথমিক গবেষণা চলছে এবং গবেষণা অনেকটাই সফলতার পথে, এবং এখানে যেগুলা হয়েছে এটার বয়স হচ্ছে 1 বছর। ওরা খুব হার্ডি এবং খুব স্ট্রং, যার কারণে খুব strong। ওরা মানুষের জন্য খুব ভালো, মানে স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এটা আপনার এখানে প্রায় 1 বছর যাবত আছে। আপনি যে আমরা এটাকে চাষ পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আচ্ছা, এবং কি পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো এটা প্রায় দ্বার প্রান্তে। আমরা অনেকটাই করেছি, এখন আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাব। আমরা এখানে দেখেছি, এখানে হচ্ছে, আমরা মাঠ পর্যায়ে করতে চাই। ওদের শুভেচ্ছা থাকলো, আশা করি আমাদের কৃষকরাও সেই ভিয়েতনামের যে মাছ উদাহরণ আপনি দিয়েছেন, আমরাও এটা চাষ করে দেশের বাইরে পাঠাবো। অনেকে বলে যে ট্যাঙ্ক ভিত্তিক মাছ চাষ, এটা কেন করা লাগবে? ট্যাঙ্ক ভিত্তিক তো অনেক কিছু চাষ করা যায়। এই যে অন্য দেশ যেহেতু করছে, আমরা তো পিছিয়ে পড়ছি, আমাদেরকে সেই পর্যায়ে যেতে হবে। আধুনিক প্রযুক্তির বিকল্প নাই সামনের দিকে, কাজে আধুনিক প্রযুক্তিটাকে ধীরে ধীরে অ্যাডপ্ট করতে হবে। আমি বলছি না যে পুকুর বাদ দিয়ে দিতে, না, পুকুর থাকবে, সবই থাকবে, উৎপাদন বাড়ানোর জন্য, আয় বাড়ানোর জন্য, এক্সপোর্ট আর্নিং বাড়ানোর জন্য এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলি ধীরে ধীরে অ্যাডপ্ট করতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। দর্শক, আপনারা আমাদের গত প্রোগ্রাম দেখার পর অনেকেই জানতে চেয়েছিলেন যে অন্যান্য মাছের মতো এই অ্যাকুয়াকালচারে কি কোরাল মাছ হবে কিনা। আপনারা যেমনটা শুনেছেন প্রফেসর সাহেবের কাছ থেকে, এখানে যে গবেষণা হয়েছিল, এখানে পোনা ছাড়ার পর 2 বছরের মধ্যে 3 কেজি ওজন হয়েছিল কোরাল মাছের, এমনই তো? জি জি, 3 কেজি প্লাস হয়েছে, 3 কেজি কিছু নিচে ছিল, কিন্তু সব 2.5 কেজির উপরে চলে আসছে। তো মানে, মোটামুটি যত্ন নিলে এবারে যে 2.5 কেজি করা যাবে, 2.5 কেজি করা যাবে শব্দটা তা না, চাষ করা যাবে কোরালকে। এই ট্যাঙ্ক ভিত্তিক মাধ্যমে খাদ্য দিয়ে কোরাল চাষ করা যাবে, এবং একটি আমাদের দেশের জন্য, আমরা সুনীল অর্থনীতির কথা বলি, সুনীল অর্থনীতির একটা ধাপ হতে পারে। এখন কোরাল তো সামুদ্রিক মাছ, তাকে যদি আমি ঢাকা শহরে চাষ করতে পারি, দেশের যে কোনো জায়গায় চাষ করা যাবে, কিন্তু কোরাল চাষের জন্য হালকা লবণাক্ত পানি যেখানে আছে সেটা সবচেয়ে বেশি ভালো। আমরা কিছু কিছু সময় কিছু ফাঙ্গাল ইনফেকশন পেয়েছি, কিন্তু সল্ট ওয়াটার হলে এটা হতো না। আচ্ছা, মানে আসলে সনাতন ভাবে তো আমাদের কৃষি শুরু হয়েছিল, তো সব ক্ষেত্রে এখন অনেক চাষিরা সনাতন রয়েছে। চায় আর কি। যেমন একজন একটা কমেন্ট করেছিল, যেটা আমরা হাসি আসছিল শুনে, যে কোরাল তো হচ্ছে সামুদ্রিক মাছ, লবণাক্ত পানিতে ওনারা বসবাস করে। তো আমরা যদি এই নর্মাল পানিতে দিয়ে লবণ দিয়ে দিই, তাহলে এটা হবে? হ্যাঁ, লবণ পানি তো লবণ দিয়েই হয়, লবণ পানি। কিন্তু এই লবণ মানে যে শুধু খাবারের লবণ সেটি নয়, এই লবণ মানে সামুদ্রিক লবণ। আপনি যদি কাঁচা লবণ দেন, আমরা যেটা করেছি হালকা লবণ দিয়েছি, সেটা কাঁচা লবণ, যেটাকে আনরিফাইন বলি, রিফাইন হয়নি, সোডিয়াম ক্লোরাইড শুধু না, অন্যান্য সব কিছু আছে, সেই লবণ দিয়ে করা যায়। আমরা যখন পুকুরে কোনো সমস্যা হয় লবণ দিতে বলি, এই লবণ কিন্তু কাঁচা লবণটা, আনরিফাইন্ড সল্টটা দিতে বলি। ট্যাঙ্কে যখন প্রবলেম হয়, বায়োফ্লকে যখন প্রবলেম হয়, লবণ দিতে বলি, এটা আনরিফাইন্ড সল্ট, সেই লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। যদি বলি যে মানে সবচেয়ে লাভজনক এবং
একুয়াকালচারের জন্য একেবারে পারফেক্ট কোন প্রজাতির মাছ সেটা? এটা নির্ভর করবে উনার কি সম্পদ রয়েছে। উনি কি পুকুরে মাছ চাষ করেন, উনি কি ট্যাঙ্কে মাছ চাষ করেন, উনি কি মিঠা পানির মাছ চাষ করেন, উনি কি লবণাক্তি করেন, কোন অঞ্চলের কোথায় স্থান কাল পাত্রভেদে এবং প্রজাতিভেদে এটি নির্ভর করবে। তবে যদি বলে যে একজন নতুন উদ্যোক্তা, নতুন কেউ অথবা অল্প বিনিয়োগ করে কিছু একটা করতে চায়, তাহলে আমি বলবো যে আপনি সহজেই তেলাপিয়া মাছের চাষটা শুরু করবেন। লাভ অল্প হবে কিন্তু ক্ষতি হবে না বা ক্ষতি কম হবে। আর অন্য মাছ নিয়ে শুরু করলে না জানে থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কখনোই প্রথমে বলি না আপনি শিং মাগুর মাছ চাষ করেন, পাবদা বলি গুলশা করেন না। আপনি তেলাপিয়া দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে শিখবেন, জানবেন, তারপরে কই করবেন, তারপরে অন্য মাছে যাবেন। এখন আমাদের এখানে মাগুর রয়েছে, শিং রয়েছে, তো এগুলির জন্য স্পেশাল কিছু কেয়ার প্রয়োজন। কোরাল রয়েছে, কেউ প্রথমে কোরাল দিয়ে শুরু করলে উনি তো লোকসানে পড়ে যাবে, উনি পারবেন না। কাজে আমরা বলি না প্রথমেই হাই রিস্ক আছে, খাবারের দাম বেশি, মাছের দাম বেশি, এই ধরনের মাছ নিয়ে শুরু করা। সব প্রথমেই সহজ দিয়ে শুরু করা, ধীরে ধীরে অন্যটায় যাবে। কাজে আমি সবসময় বলি আপনি তেলাপিয়া দিয়ে শুরু করবেন। আর তেলাপিয়া এমন একটি মাছ যেটি বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে, এবং এটি একটু হার্ডি ধরনের, সহজে মারা যায় না, সমূলে লোকসান হয়ে যায় না, এবং এর খাদ্য খরচটাও কম অন্যদের চেয়ে। কাজেই যদি কোনো নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, ছোট আঙ্গিকে তেলাপিয়া দিয়ে শুরু করবে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি মাহফুজা সুলতানার সঙ্গে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটিতে পড়ছেন। জি, আমি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত। আচ্ছা, সাবজেক্ট কোনটা? আমার ডিপার্টমেন্ট অফ অ্যাকোয়াকালচার। আচ্ছা, একুয়াকালচার সম্বন্ধে আপনারা যারা নতুন আছেন বা পড়াশোনা শেষ করবে, আপনাদের ভাবনা কি? আচ্ছা, অ্যাকোয়াকালচার হলো আমাদের দেশে বা পৃথিবীব্যাপী এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি জায়গা যেখানে আমরা যেসব জায়গাতে পুকুর বা নদী নেই সেসব জায়গায় আমরা চাইলে একটু ছোটো পরিসর বা বড় পরিসরে মাছ চাষ করতে পারি। বিভিন্ন ধরনের মাছ, যেমন তেলাপিয়া, কোরাল বা অনেক রকমের মাছ আমরা চাষ করতে পারি। তো এই উপায়ে চাষ করার মাধ্যমে আমাদের যে পজিটিভ দিক সেটা হচ্ছে আমরা সাস্টেনেবল অ্যাকোয়াকালচার সিস্টেম আমরা এখানে মেনটেন করতে পারি, যেখানে পরিবেশের ক্ষতি কমিয়ে আমরা বিভিন্ন রকমের মাছ চাষ করতে পারি। যেখানে আমরা বিভিন্ন ধরনের ওয়াটার কোয়ালিটি, যেমন ডিজলভ অক্সিজেন, পিএইচ, টেম্পারেচার ইত্যাদি আমরা মেনটেন করতে পারি, এবং ডিজিজটাও আমরা ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল করতে পারি। কারণ যেখানে আমরা একটা ট্যাঙ্কে বা একটা ছোটো পন্ডে যদি আমরা মাছ চাষ করি, সে তুলনায় যে ডিজিজটা আউটব্রেক কম হবে, নদীতে সে আউটব্রেকটা বেশি হবে। এটাই আমার মনে হয়। এই ট্যাঙ্কে কি মাছ আছে? এই ট্যাঙ্কে তেলাপিয়া আছে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি নিসাত তাসলিমের সঙ্গে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি ডিপার্টমেন্ট অফ অ্যাকোয়াকালচারের মাস্টার্স স্টুডেন্ট। আচ্ছা, এই একুয়াকালচার আমাদের দেশে মোটামুটি এই মুহূর্তে বেশ জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে। এটার বিশেষ সুবিধা হচ্ছে যে এই মাছ চাষ করতে নদী অথবা পুকুরের প্রয়োজন হয় না। এই ড্রাম বা আরও কিছু আনুষঙ্গিক মেটেরিয়াল দিয়ে পুকুরের মতো বানিয়ে এখানে মাছ চাষ করা হয়। এটাই তো জি, এটাই হচ্ছে অ্যাকোয়াকালচার। এবং বিশেষ কায়দায় এখানে হচ্ছে যে অক্সিজেন সরবরাহ করা। জি। আচ্ছা, নিশাত, আপনি বলবেন যে এই ড্রামে সম্ভবত তেলাপিয়া মাছ আছে। জি। তো তেলাপিয়া মাছ ছোট পোনা ছাড়ার পর কতদিন পর এখান থেকে হারভেস্ট করা যায়? তেলাপিয়া মাছ পোনা ছাড়ার পরে মোটামুটি 4 থেকে 6 মাসে আমরা এটাকে হারভেস্ট করতে পারি। তখন এটা 500 গ্রামের মতো হয়।
আর আমরা সাধারণত মোনোসেক্স তেলাপিয়াগুলো ইউজ করা মানে আমাদের হচ্ছে ট্যাঙ্কে ব্যবহার করা হয় বেশি ভালো, কারণ মোনোসেক্স তেলাপিয়াতে সব মেল তেলাপিয়া হয়। মেল তেলাপিয়াতে আপনার মাছের যে ওয়েটটা এটা অনেক বেশি হয়, যেটাতে মার্কেটে ডিমান্ড অনেক বেশি। আচ্ছা, তেলাপিয়ার মধ্যে বা দুটো পার্থক্য আছে, একটা কি মনোসেক্স বললেন? নর্মালি হচ্ছে আমরা যখন তেলাপিয়া মাছ হয়, এটা ন্যাচারালি মেল এবং ফিমেল বোথ হয়। তো মেল মাছে হয় কি, ফিমেল মাছে হয় কি, তেলাপিয়া মাছে হচ্ছে মাউথ ব্রিডার, এটা হচ্ছে মুখে ডিম রাখে। তো যেহেতু এটা মুখে ডিম রাখে, তো এটার হচ্ছে আপনার বাচ্চা হওয়ার প্রবণতাটা অনেক বেশি হয়, যার কারণে ফিমেল ফিশে গ্রোথটা কম হয়। তো আমাদের মার্কেটে কাস্টমাররা বেশি পছন্দ করে একটু ওয়েট, যেগুলা মাছের একটু ওজন বেশি হবে এই ধরনের মাছ বেশি পছন্দ করে। তো এই কারণে আমরা হচ্ছে হরমোন দিয়ে ফিমেল মাছগুলোকে মেল মাছে ট্রান্সফার করি, যার কারণে মাছের ওয়েটটা যথেষ্ট গেইন করে খুব অল্প সময়ে এবং সেটা মার্কেটে ডিমান্ড বেশি থাকে। আচ্ছা, আমরা তো বললাম এতক্ষণ তেলাপিয়া মাছের কথা, আর একুয়াকালচারে আর কি কি মাছ চাষ করা যায় একুয়াকালচারে? অ্যাকোয়াকালচারে তেলাপিয়া ছাড়াও পাবদা, গুলশা, তারপরে হচ্ছে কোরাল মাছ, আমাদের রাসে কোরাল মাছ আছে, এই মাছগুলো মোটামুটি চাষ করা আপনাদের হয়। এখানে কুচিয়া দেখলাম, হ্যাঁ, কুচিয়া স্যার, এটা কুচিয়া মাছ, কুচিয়াটা চাষ কুচিয়াটা করা হয়। একুয়াকালচারে হয়। হ্যাঁ, কুচিয়াটা অ্যাকোয়াকালচারে হচ্ছে। আচ্ছা, আর তার আগে আমরা ছোট ছোট পুঁটি মাছ এখানে দেখেছি, পুঁটি মাছ সম্ভবত এটা হচ্ছে কিনা মানে ওইটা আপনার গবেষণার পারপাজে, রিসার্চ পারপাজে ব্যবহার করা হয়েছে। নিশাত, আসলে আপনারা যারা ইয়াং আছেন, আপনাদের গবেষণা এবং আপনাদের কর্মের মাধ্যমে এই বাংলাদেশের মৎস্য খাত অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই একিওফিনে কালচার যেখানে মাছ চাষ করা হয়, এটা যদিও গবেষণাগার, কিন্তু এখানে যে তেলাপিয়াগুলি হয়েছে এটার ওজন কত আছে এখন? এই 150 গ্রাম হয়তো। 150 গ্রাম। এটার বয়স কতদিন? এগুলি 3 মাস 2.5 মাস নার্সিং এর পরে, এটা খাবার উপযুক্ত হবে কতদিন? আর 1 মাস মতো। 1 মাস। 1 মাসের মধ্যে 1 কেজিতে ওজন কত হবে? আমরা 4টা 1 কেজি বলছি। চারটা, আর মানে 4 থেকে 4.5 মাসে। প্রথম দিকে একটু স্লো গ্রোথ যায়, পরবর্তী দিকে একটু গ্রোথ ভালো হয়। নার্সিং করে দিলে আরো তাড়াতাড়ি হবে। আমরা একদম ছোট পোনা, 1 গ্রামের ছোট পোনা দিয়েছি, 1 গ্রামের মতো পোনা দিয়েছিলাম। আচ্ছা, আমরা যে সময় আপনার প্রোগ্রাম অনিয়ার করার পর যেটা ছাড়া হয়, অনেক কিছু জানতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকে এই টেলিভিশন দেখি বা বিভিন্ন গণমাধ্যম থেকে চাষ করে থাকে, কিন্তু কোথাও কোথাও পানিতে বা মাছে একটু প্রবলেম হয়। এই আচ্ছা, প্রবলেমগুলো কি? প্রবলেম বল কি, গন্ধ হয় না পানি, কি প্রবলেম? একজনে লিখলো যে তার মাছ খাবার খাচ্ছে না, আর একজনে লিখলো যে তার মাছের উপরের সাইডটা হালকা হালকা দাগ যে খাবার খাচ্ছে না, এটা যদি ট্যাঙ্কে হয় নাকি পুকুরে বলেছে? ট্যাঙ্কে যদি হয়, ওনার হয়তো অ্যামোনিয়া বেড়ে গেছে, ওয়াটার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, পিএইচ ইমব্যালেন্স হচ্ছে, এইসব কারণে হয়। মূলত অ্যামোনিয়া লেভেলটা যদি বেড়ে যায়, উনি যদি অতিরিক্ত খাবার দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। অ্যামোনিয়াটা কনভার্ট হচ্ছে না, যদি উনি বায়োফ্লক করে থাকেন তাহলে কনভার্সন এক ধরনের। এছাড়া যদি ট্যাঙ্কে হয় তাহলে ওনাকে পানি পরিবর্তন করতে হবে, অথবা পানিটা ফিল্টার করে আবার পানিটাকে দিতে হবে। সেক্ষেত্রে পানির গুণাগুণে ওনার প্রবলেম হচ্ছে, উনি অ্যামোনিয়া, নাইট্রেট এগুলিতে প্রবলেম হচ্ছে, যার কারণে এটা হতে পারে। এছাড়া তেলাপিয়ার ক্ষেত্রে এই প্রবলেম হয় না। এছাড়া যদি বলে যে উপরের দিকে লাল দাগ, তেলাপিয়া সাধারণত উপরে লাল দাগ এই প্রবলেম হয় না। তেলাপিয়ার ক্ষেত্রে একটু চোখ বড় হয়ে যায়, এই প্রবলেম হয় যখন চোখ বড় হয়ে যায়। এটা হবে তেলাপিয়াটা যখন 100 গ্রামের বেশি বড় হবে, এবং যখন প্রচণ্ড টেম্পারেচার, ওয়েদারে যখন টেম্পারেচার বেড়ে যাবে, তখন সে স্ট্রেসে পড়ে যায়, ওই সময় স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়। এটা হচ্ছে ওই ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট করাতে হবে, না হলে বেড়ে যাবে। আমরা এটা একটা রোগ। যদি অল্প পরিমাণে মাছ থাকে তাহলে কি সে যদি সবগুলা মাছ তুলে ফেলে পানিটা চেঞ্জ করে ফেলে? মাছ তুলবে না, হ্যাঁ, উনি পানি চেঞ্জ করবে, ড্রেন আউট করবে, নতুন পানি দিয়ে দিবে, লবণ দিবে, আর যদি অসুখ হয় তাহলে ট্রিটমেন্টটা করে দিতে হবে, তাহলে প্রবলেমটা হয় না। সাধারণত স্ট্রেসে পড়ে গেলে
হাই টেম্পারেচারে মাছ দুর্বল হয়ে যায়, তখন এই প্রবলেমটা হয়। আমরা এই জন্য বলি সবসময় তাকে ভিটামিন সি, খাবারের সাথে ভিটামিন সি দেওয়া, সেজন্য স্ট্রেস টলার করতে পারে, ভিটামিন সি দিয়ে অ্যাডপ্ট করা, মাঝে মধ্যে প্রোবায়োটিক নিজে তৈরি করে সেই প্রোবায়োটিকযুক্ত খাদ্য দেওয়া, যেন তার হজমটা ভালো হয়, যেন বেশি লম্বা সুতা তৈরি না হয়, অর্থাৎ যা খাবে সেটা যেন হজম হয়ে যায়। মাছ দুর্বল হইলেই অসুখ হবে, যে কোনো মাছের ক্ষেত্রে একই অবস্থা। তবে তেলাপিয়া সবচেয়ে বেশি হার্ডি, লস কম হবে, অন্য মাছ হলে বেশি লস হয়ে যাবে। মানে এই একুয়াকালচারের জন্য একেবারে পারফেক্ট হচ্ছে তেলাপিয়া। আমি বলি যে তেলাপিয়া চাষ করবে, কারণ এটি শিশুদের জন্য, মহিলাদের জন্য উপযুক্ত একটি মাছ, তারা খাবে। এবং জাতি গঠনের জন্য আমরা এটাকে সহজেই বাচ্চাদের কাছে নিতে পারি। এখনকার বাচ্চারা তো মাছ খেতে চায় না, বাট তেলাপিয়া বারবিকিউ, তেলাপিয়া ফ্রাই করে, তেলাপিয়া ভুনা করে, তেলাপিয়াটা আরও একটি সুবিধা, এটি ছোট মাছ, এটি ভাগ করে পরিবারের 5 জন 6 জন যারা অল্প আয়ের মানুষ তারা ভাগ করে খেতে পারে। কিন্তু বড় একটা রুই পিস করে সেইভাবে ভাগ করে খেলে তার জন্য পোষায় না। বাট এই মাছটা 200 গ্রামের মাছ, অর্থাৎ 2 পিস করে খালো, 3 পিস করে খেলে খাওয়া যায়, শেয়ার করে খাওয়া যায়। সর্বোপরি আমরা বলতে পারি যে একুয়াকালচারে অনেক ধরনের মাছই চাষ করা সম্ভব, তার মধ্যে অন্যতম হচ্ছে, যেটা আপনার গবেষণায় তেলাপিয়া হচ্ছে অন্যতম। সর্বসাধারণের জন্য, এবং এটি বাড়ির উঠানে, বাড়ির আশপাশে ছোট পরিসরে করা যায়। আমরা একটা কাজ করছি, বাড়ির উঠানে মাছ চাষ, মানে আঙ্গিনায় ছোট ট্যাঙ্ক তৈরি করে, মাটির ভিতরে মাটি খুঁড়ে সেখানে ট্যাঙ্ক তৈরি করে সেখানেই তেলাপিয়া, কই এগুলি চাষ করছি। বিশেষ করে তেলাপিয়াটা ভালো কাজে বাড়ির আঙ্গিনায় হোমস্টেড ফার্মিং যেটাকে বলে, এটি করলে সবারই প্রাণীজ আমিষের নিশ্চয়তা যেন হয়। আর মাছ হচ্ছে উত্তম আমিষের সোর্স, প্রাণীজ আমিষের সোর্স। সর্বোপরি আজকে সারাদিন আমরা আপনার গবেষণাগারে ছিলাম, সেই সঙ্গে আপনার এখানে গবেষণার যে মাছগুলো সবগুলোই দেখলাম, এবং আশা করি যে আগামীতে আসলে এখানে হয়তো নতুন নতুন আরও কিছু দেখতে পারবো, সেই আশায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের মাধ্যমে যদি মানুষের উপকার হয় এটি আমাদের সার্থকতা। আমরা চাই সবসময় বাংলাদেশের মানুষ আমাদের মাধ্যমে সঠিক জ্ঞানটি পাক এবং তারা উপকৃত হোক, দেশ সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এখানে, এবং এরপরেও আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কৃষক বেড়ে শেষ করছি আজকের অনুষ্ঠান কৃষি কথা। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।